লীগের প্রধান মুখ শেখ হাসিনা, তার পুত্র জয়ও রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া বিএনপির প্রধান মুখ, তার পুত্র তারেকও রয়েছেন। অন্যদিকে জামাতের কোনো মুখ নেই, বা মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিকভাবে কোনো দল গড়ে তোলেন, তার প্রধান মুখ কে হবেন সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। সেই মুখ হিসেবেই এই নাহিদকে সামনে রাখা নয় তো? হ্যাঁ, সেটি তো বটেই। কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে নাহিদ ইসলামী এবং এই যে আসিফ মাহমুদ ভুইয়া সাজিব, এরা ফ্রন্ট পেজে ছিল। এবং আরেকজন উপদেষ্টা আছে আজকে, যিনি নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তার নাম মাহফুজ আলম। এই তিনজন ছিল সর্বাগ্র। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন সভা সমাবেশে বা সেমিনারে বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানাদিতে বলে থাকেন যে এই তিনজন নেতৃত্ব দিয়েছিলেন। তো এর মধ্যে আমরা দেখছি যে 5 আগস্টের পরে বা এই সরকার গঠনের পর থেকে সরকার পরিচালনা বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা সব বিভিন্ন ক্ষেত্রে যাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স যাকে নিয়ে আমরা দেখেছি, সে নাহিদ ইসলাম। কথা কম বলেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নাহিদ ইসলামকে বেছে নিয়েছে যে এই সরকারের প্রধান হিসেবে, মানে এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে, যেখানে যার ডাকে ছাত্র জনতারা আসতে পারে। এইটা মোটামুটি তারা ধারণা করেছে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে বাস্তবতা, যে নতুন কোন রাজনৈতিক দল এবং এই কচি কাঁচা রাজনৈতিক দল, এই কচি কাঁচাদের দিয়ে রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই সম্ভব না। এটি হয়তো ঘোষণা হতে পারে, কারণ আজকে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই রাজনৈতিক দলকে কেন্দ্র করে। যার একটি গ্রুপ আছে কিন্তু নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু এটা নিয়ে আজকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাপক, যেটি বিভিন্ন টেলিভিশন লাইভ দেখেছি আমরা, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সুতরাং অলরেডি এই রাজনৈতিক দল নিয়ে এদের মধ্যেই শুরু হয়ে গেছে। আর এই সরকার যদি এই নাহিদ ইসলামদের মতো লোকদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে সামনে এগোনোর চেষ্টা করে, তাহলে অটোমেটিকলি দেখবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এই আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে এদেরকে পেটাবে, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং কিন্তু এই এদেরকে যে দেশ ছাড়া বৈষম্য করবে। বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক যে তাদের কোনো উপদেষ্টার পদত্যাগপত্র দিলে চোখে জল চলে আসে মুখ্য উপদেষ্টা? তারা কি এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই মুহূর্তে? এখন তো ব্যাপার হচ্ছে যে একজন মানুষ যে তাকে কি বলে এটাকে আহ এই উপদেষ্টা পরিষদে নিয়ে এলো প্রধান উপদেষ্টা হিসাবে, এই ছাত্ররা, সেই ছাত্রদের একজন প্রতিনিধি যে মুখ্য ভূমিকা রেখেছিল এই ছাত্রদের মধ্য থেকে, তো তার বিদায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা তো এতিম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিছুটা শক্তি হারাবে, কিছুটা একাকিত্ব বোধ করবেন, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এই নাহিদ ইসলামের হাতে ছিল। একটি তথ্য প্রযুক্তি এবং অপরটি ছিল হচ্ছে তথ্য সম্প্রচার, যে দুটি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারের, এবং সরকারের মুখপাত্র হিসেবে সে দায়িত্ব পালন করেছে। এবং আমরা যতদূর জানি যে এই ছাত্র জনতার মধ্যে যে ঐক্য বা এই সরকারের সঙ্গে ছাত্রদের যে সংযোগ, সেই জায়গাটিতে নাহিদ ইসলাম একটা বড় ভূমিকা রাখে। তো যেহেতু তাকে সরকার থেকে রাজপথে ঠেলে দেওয়া হলো, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়তো এইভাবে অনলাইন এইভাবে সে কাজ করতে পারবেন না, যে কারণে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে একটি কষ্ট থাকতেই পারে, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটাও তো হতে পারে যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে আসছে, এটা বুঝতে পেরে নাহিদের মতন এই ছাত্রনেতারা তারা আস্তে আস্তে এবার নিজেদের রাস্তা আলাদা করে নিচ্ছেন। না, এরা এরা এদের এদের যে সংযোগটা, এদের যে মানে কি বলে যে বন্ধুত্বটা, সেটা এককভাবেই হবে, একসাথেই হবে। এই না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে নাহিদ ইসলাম চলে গেল। এটা এদের প্ল্যান। এরা তো যা কিছু করছে এটা পরিকল্পনার মধ্যে দিয়ে করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে এই জন্য নাহিদ ইসলাম চলে যাচ্ছে সেটা না। নাহিদ ইসলামকে টেকনিক্যালি, যেহেতু আজকে ছাত্র জনতার যারা এই আন্দোলনের স্টক হোল্ডার হিসেবে দাবি করে যে ছাত্ররা, তারা কিন্তু এখন সাড়া পাচ্ছে না, সাধারণ মানুষ তাদের পিছনে নেই। তো তাদেরকে আবার নতুন করে অর্গানাইজ করার চেষ্টা করছে তারা বিভিন্ন ইস্যু নিয়ে। একসময় এন্টি ইন্ডিয়া কার্ড খেলেছে, একসময় এন্টি হিন্দু কার্ড খেলেছে, একসময় সীমান্ত কার্ড খেলেছে। সে সবকিছুতে ব্যর্থ। নতুন করে তাই কোনোভাবে অর্গানাইজ করা যায় কিনা, যে আমরা যেমন এটিকে কিন্তু ভালোভাবে প্রচার করা হয়েছে যে একজন উপদেষ্টা তার ক্ষমতা ছেড়ে চলে গেলেন, লৌহহীন, স্বার্থহীন, নিঃস্বার্থ মানুষ। মানে এগুলো একটি গেম, এই গেম, এটা অন্য কিছু না। এটা যে ডক্টর ইউনূস চলে যাবেন এর জন্য এটা না। বিষয়টা হলো যে এরা ডক্টর ইউনূস এবং ইউনূস এবং তার মন্ত্রী পরিষদের যারা সদস্য, এই নাহিদ ইসলাম বা আসিফ বা এই মাহফুজ আলম, এরা সবাই এক।
এরা সবাই একই গোয়ালের গরু। সুতরাং এরা কেউ কাউকে ছেড়ে যাবে না, বিপদে ফেলবে না। এরা গেলে একবারেই পালাবে, পালানোর পথ তো তৈরি হচ্ছেই, এত আমরা তো এত সেটা টাকা লক্ষ্যই এদের করছি। অ্যাকাউন্টে, এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার কাছে কি খবর রয়েছে, এই যে এদের অ্যাকাউন্টে এত এত টাকা ঢুকেছে, নাহিদের কাছেও ঢুকেছে, এই টাকার ভাগ কি মোহাম্মদ ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছেছে? গত 7 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে নিম্নমুখী, এবং বাংলাদেশের এই নিম্নমুখিতার কারণ হচ্ছে যে এখানে ব্যাপক লুটপাট হচ্ছে, ব্যাপক দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতির টাকা পয়সা এই ছাত্র জনতা পাচার করছে। যারা এই সরকারের স্টক হোল্ডার তারা পাচার করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারের প্রধান, তার সরকারের যারা উপদেষ্টা, যার সরকারের যারা স্টক হোল্ডার, তারা যখন টাকা কামাচ্ছে তখন ডক্টর ইউনূস ভাগ পাচ্ছেন না। এটা তো না মানে আমার বলার সুযোগ নেই, নিশ্চয়ই পাচ্ছেন। না হলে উনি এগুলো প্রতিরোধ করছেন না কেন? আর দ্বিতীয়ত হলো যে এই যে যারা উপদেষ্টা পরিষদে আছেন, এদের 7 মাস আগের জীবনযাত্রা আর এখনকার জীবনযাত্রা দেখলেই তো বোঝা যায় যে এরা কতটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক। বাংলাদেশে কিন্তু নতুন করে কোনো প্রকল্প নেই, নতুন করে ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই, কোনো রকম রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না, কোনো নতুন ইনভেস্টমেন্ট নেই। তাহলে টাকার কেন সংকট হচ্ছে? টাকা তো জমা ছিল, রিজার্ভ জমা ছিল। আবার তারাই বলছে যে আমাদের প্রচুর রেমিটেন্স আসছে, তারাই বলছে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে প্রচুর ইনকাম বাড়ছে, অথচ তারাই আবার বলছে দেশের অর্থনীতি খারাপ। তো টাকাটা যাচ্ছিল তো, এটা নিশ্চয়ই তাদের পকেটে যাচ্ছে। ঠিক কথা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিকে, কোন খাতে বইছে এই ছাত্র রাজনীতি? কারণ ছাত্র জনতা তো এখন দুভাগ হয়ে গেছে। তারা তো বুঝতে পারছে যে ছাত্র আন্দোলনকে সামনে রেখে আসলে পেছনে কি ঘুঁটিটা সাজানো হয়েছিল। তারপরে এই যে এই খবরগুলো সামনে উঠে আসছে যে বিটকয়েন কেনা হয়েছে, প্রচুর পরিমাণে অর্থ ঢুকেছে, তাহলে প্রকৃত অর্থে যারা ছাত্র সমাজ, তাদের এখন ভূমিকা কি? দেখো, আমি তো একটু আগে বললাম যে এই ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারা এখন খুবই বিপদে আছে, কারণ তারা ডাকলে কেউ আর এই আন্দোলন সংগ্রামে আসছে না, কেউ তাদেরকে খুঁজে পাচ্ছে না। একটা সমাবেশে তারা আগে যেমন 2 লাখ মানুষ পেত, এখানে সেখানে 1,000 1,500 লোক হয়। কারণ মানুষের মধ্যে একটা জিনিস বুঝে গেছে মানুষ, যে তাদের চোখে ধুলো দিয়ে তাদেরকে বিপদগামী করা হয়েছে এবং দেশটাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং এই বাচ্চা কাচ্চাদের ডাকে দেশে আর কোনো মানুষের সমাগম হচ্ছে না কোথাও, সবাই এদেরকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, সুতরাং এই ছাত্রদের অবস্থান, এবং তাদের মধ্যে ছাত্রদের মধ্যেই যারা একটু বিবেকবান, যারা এখন অলরেডি বুঝে গেছে, যারা এদের মতো সুবিধাভোগী না, সরকারে নেই, প্রশাসনে নেই বা ক্ষমতাশালী নয়, তারা আলাদা একটি সংগঠনের আত্মপ্রকাশ অলরেডি ঘটিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সুতরাং এই যে নাহিদের সঙ্গে সরকারের কারা, তাহলে এই নাহিদের সঙ্গে কারা, নাহিদের দলে কারা নাহিদের নাম সঙ্গে লেখাচ্ছেন? নাহিদের সঙ্গে যারা 154 জন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছিল, যারা সুবিধাভোগী এবং তাদের কিছু অনুসারী, তারাই মূলত এই সংগঠনটির সঙ্গে আছে।